চোখ রাখে আয়নাত। তার ঠোঁটে ফুটে ওঠে এক টুকরো মুচকি হাসি। সে একটা নিঃশ্বাস নেয়, তারপর খুব নরম স্বরে বলে, দেখো বাবা, একদিন তুমি বলেছিলে ডিভোর্স হলে সমাজে তোমার মান সম্মান থাকবে না। সেদিন আমি কোনো কথা বলিনি, শুধু ব্যাগপত্র গুছিয়ে বাড়ি ছেড়েছিলাম। যাওয়ার আগে বলেছিলাম নিজেকে এমন জায়গায় নিয়ে যাব যেন একদিন তোমার গর্ব হতে পারি। আর আজ যদি না পারি তাহলে কোনোদিন আর তোমাদের সামনে আসবো না। দেখো বাবা, আজ তোমার মেয়েই আয়রা গ্রুপ অফ ইনোভেশনসের মালিক, দেশের নাম্বার 1 কোম্পানির সিইও আজ আমি নিজেই। ঠিক তখনই বাইরে থেকে দরজায় আস্তে টোকা পড়ে। রাইসা বলে, আয়রা, আর মাত্র ৮ ঘন্টা আছে। তোর তো আজ সিইও এক্সেলেন্স অ্যাওয়ার্ড নিতে যাওয়া, আর তুই আজ সাইন করবি দেশের সবচেয়ে বড় টেক ডিলটায়। সবাই তো তোমার জন্য অপেক্ষা করছে। রাইসা তার খালাতো বোন, সেই একমাত্র মানুষ যে তখনও পাশে ছিল, যে তাকে উৎসাহ দিয়েছে। আয়রা ধীরে ধীরে উঠে দাঁড়ায়। সামনে রাখা পোশাকগুলোর মধ্যে একটাই তার আজকের জন্য ঠিক করে রাখা, গাঢ় কালো এক্সক্লুসিভ ব্লেজার, আর তার সঙ্গে ম্যাচিং করে প্যান্ট। সে ব্লেজারটা গায়ে জড়ায়, এর ভিতরে সে পরে একটা সিল্কি ব্ল্যাক টপ। তার হাতে বাঁধে কালো রাউন্ড ডায়াল স্টিল ব্র্যান্ড ঘড়ি। তার গলায় একটা পাতলা চেইনে হীরার আকৃতির ছোট পেন্ডেন্ট। স্মার্ট, মিনিমাল অথচ তীক্ষ্ণ। চুলগুলো কাঁধের উপরে উঁচু করে একটা স্লিক পনিটেল করে বাঁধে। সবশেষে সে সামনে দাঁড়িয়ে আয়নার দিকে তাকায়, নিজেকে দেখে, তারপর চুপচাপ মুচকি হাসে। আয়রাত গিয়ে তার আপিকে জড়িয়ে ধরে আর বলে, আপুই, আজ তুমি যদি আমার পাশে না থাকতে তাহলে আমি কখনোই এত দূরে আসতে পারতাম না। আয়রাত আরো বলে, আপু দোয়া করো আজকে ডিলটা যেন পাই। রাইসা তার মাথায় হাত দিয়ে বলে, আমি শুধু তোর পাশে ছিলাম, তোর মনোবল ছিল বলে আজ তুই এত দূর আসতে পারছিস। ইনশাল্লাহ ডিলটা আজ তোর কোম্পানিই পাবে। আয়রাত একবার ঘুরে তাকায় ঘরের দিকে, যে ঘরটা তাকে অনেক রাতের কান্না সহ্য করেছে, যে আয়না তার নিজের ভয়কে সামলাতে শিখিয়েছে। তারপর সে গেট খুলে বেরিয়ে যায়। কালো গাড়িটার সামনে দাঁড়িয়ে ড্রাইভার দরজা খুলে ধরে। তার চোখে সানগ্লাস, মুখে ধ্রুব আত্মবিশ্বাস, পায়ের হাই হিলের শব্দে যেন শহর জানিয়ে দেয়, শি ইজ নট ওয়াকিং ইন্টু এ ডিল, শি ইজ ওয়াকিং ইন্টু হার ডেস্টিনি। সিনেমার মতো সাজানো হয়েছে হলরুম, প্রায় 25 তলা উঁচু বিল্ডিংয়ের 18তম ফ্লোরে। সবাই অপেক্ষায়, কারণ আজ দেশের ইতিহাসে সবচেয়ে বড় টেক কোলাব ডিল হচ্ছে আয়রা গ্রুপ এক্স ব্ল্যাক ফ্যালকন কর্পোরেশন। আয়রাত মিটিং রুমে ঢোকে, সব মিডিয়া ফোকাস, রিপোর্টারদের ফ্লাশ ঝলসে উঠছে পুরো রুমটা। সে নিজের আসনে বসে, পাশে বসে থাকা সিইও, সিএফও, লিগ্যাল টিম সবাই প্রস্তুত। প্রতিটি কাগজে তার সিগনেচার পড়ছে। আস্তে আস্তে দৃশ্যটা যেন একটা বিজয়ের সিম্ফনি বাজিয়ে যাচ্ছে। শেষ সিগনেচারটা দিয়ে সে ফাইল বন্ধ করে বলে, এটাই শুরু এক নতুন যুগের। সবাই হাততালি দেয়। তবে ঠিক তখনই রুমের দরজাটা খুলে যায় ধীরে। সবার গলা ভয়ে শুকিয়ে আসে। পেছনের 2 বডিগার্ড আগে ঝোঁকে, তাদের পরনে কালো স্যুট, চোখে সানগ্লাস। তারপর দরজা ফ্রেমে দেখা যায় আহনাফ শিকদারকে। সারা বিশ্ব যার নাম জানে, কিন্তু চেহারা দেখে খুব কম লোকই বেঁচে ফিরেছে। তার নাম শুনলেই কিছু কোম্পানি ব্যাক আউট করে দেয়, আর কিছু নতজানু হয়ে দাঁড়ায়। তার চলার ভঙ্গি যেন এক ভয়ঙ্কর ঘূর্ণি, যার দিকে তাকালে নিজেকে খুব ক্ষুদ্র লাগে। সে সামনে আসে, তারপর একবার ঠান্ডা চোখে আয়রাতের দিকে তাকায়। আয়রাত উঠে দাঁড়ায়, তার মুখে হাসি। আহনাফ ধীর পায়ে তার সামনে এসে দাঁড়ায়। সে সোজা তাকায় আয়রাতের চোখে। এক মুহূর্ত দুজনেই চোখ না সরিয়ে তাকিয়ে থাকে। তারপর আহনাফ ঠোঁটে হালকা বাঁকা হাসি টেনে বলে, ইন্টারেস্টিং। এই প্রথম কোনো মানুষকে দেখছি যে আমার চোখে চোখ রেখে কথা বলছে। ভয় পাচ্ছ না তুমি? আয়রাত তার চোখের দিকে তাকিয়ে বলে, ভয়ের জায়গা যদি থাকতো তাহলে আমি আজ এখানে দাঁড়াতাম না। আপনি যাকে ভয় বলেন আমি তাকে প্রতিদিন জীবনের নামে গিলছি। ঘর জুড়ে এক নিমগ্ন নিঃশব্দতা, কেউ কথা বলছে না। এই 2 ব্যক্তিত্বের সংঘাত যেন একটা মৌন বিস্ফোরণ। আহনাফ এবার তার কাছে একটু আসে, গলার স্বর নরম করে বলে, তুমি জিতেছ অনেক কিছু, কিন্তু আমার দুনিয়ায় চোখে চোখ রেখে দাঁড়িয়ে থাকা মানেই যুদ্ধ ঘোষণা। তুমি কি প্রস্তুত, মিস আয়রাত? আয়রাত হালকা মুচকি হেসে বলে, আপনার দুনিয়ায় যুদ্ধ আর আমার দুনিয়ায় লড়াই, পার্থক্য একটা, আপনি ভয় পেতে শেখান, আমি ভয়কে জয় করতে। তাই আমি সবসময় প্রস্তুত।
তারপর সে পাশ কাটিয়ে চলে যায়। তার কাঁধে থেকেই যায় আহনাফের শুটে, খুব সামান্য, কিন্তু সেই সংস্পর্শেই যেন একটা অদৃশ্য আগুনের রেখা ছুঁয়ে গেল। টিক টিক টিক, তার হাই হিলের আওয়াজ ধীরে ধীরে মিলিয়ে যায় করিডোরে। আয়রাত বাহিরের পার্টি হলে প্রবেশ করে। আহনাফ আয়রাতের যাওয়ার দিকে তাকিয়ে থাকে এক নজরে। তারপর সে মাথা ঘুরিয়ে পাশের বডিগার্ড দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, এই মেয়েটার ফুল ডিটেলস খুঁজে দাও, পরিবার, অতীত, দুর্বলতা সব। আজ পর্যন্ত কেউ আমার চোখে চোখ রেখে কথা বলেনি, আর এই মেয়ে শুধু তাকালো না, বলেও গেল বারবার। বডিগার্ডরা চোখ নিচু করে মাথা নেড়ে সরে যায়। আহনাফ চুপচাপ দাঁড়িয়ে থাকে। তার চোখে এখন কৌতূহল, রক্ত মিশ্রিত আগ্রহ, আর হয়তো একটা ভয়ঙ্কর খেলা শুরু হওয়ার মৃদু ইঙ্গিত। এরপর সেও পার্টিতে চলে যায়। তারপর বিজনেসের এত বড় ডিল উপলক্ষে আজকের পার্টিটা রাখা হয়েছে। পার্টি তখন জমে উঠেছে, আলো, সুর এবং বিজনেস এলিটদের আনাগোনা। এমন সময় বড় দরজা দিয়ে প্রবেশ করে আহনাফ শিকদার। সবাই আনন্দে ব্যবসায়িক কথাবার্তায় ব্যস্ত। আয়রাত এক কোণায় দাঁড়িয়ে কিছু উচ্চ পর্যায়ের কর্মকর্তার সাথে কথা বলছে। সে চুপচাপ তবে নিয়ন্ত্রিত হাসি মুখে রাখছে। আহনাফ ধীরে ধীরে সামনে আসে, সবার মাঝ দিয়ে হেঁটে যায়। তার চোখ একেবারে যায় আয়রাতের উপর। আহনাফ একেবারে আয়রাতের সামনে গিয়ে দাঁড়ায় না, সে একটু দূরে দাঁড়িয়ে এক বন্ধুর সাথে হালকা কথাবার্তা চালিয়ে যায়। তবে তার দৃষ্টি একটু পরপর যায় আয়রাতের দিকে। আয়রাত অনুভব করে কেউ একজন দেখছে। সে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকায়, চোখে চোখ পড়ে যায় তাদের। একবার আহনাফ একটা হালকা হাসি দেয়। আয়রাত এক পলক তাকিয়ে আবার অন্যদিকে ঘুরে যায়। তার জল শক্ত হয়ে যায় আর মনে শুধু একটাই প্রশ্ন ঘোরে, আজব লোক একটা, এত গভীর চোখ নিয়ে হাসছে কেন? আর আহনাফ ধীরে হেসে সানগ্লাসটা তোলে নিজের দিকে আর বলে মনে মনে, চমৎকার, ভয় পাইনি এখনো। দূরে আয়রাত সেটা লক্ষ্য করলেও কিছু না বোঝার ভান করে। সে মৃদু বিরক্তিতে মুখ ঘুরিয়ে নেয়। তার চোখ সরু হয়ে যায়, জল শক্ত হয়ে যায়। সে মনে মনে নিজেকে ঠান্ডা রাখার চেষ্টা করে, বিড়বিড় করে বলে, এই লোকের মাথায় আসলে সমস্যা আছে। কে জানে এই সাইকো মাফিয়া কিভাবে বিজনেসম্যান হলো। পার্টির শেষ দিকে সবাই ধীরে ধীরে বেরিয়ে যেতে শুরু করে। আলো ম্লান হয়ে আসছে, সাউন্ড সিস্টেম বন্ধ, গেস্টদের বিদায় হ্যান্ডশেক চলছে। আয়রাত এক কোণায় দাঁড়িয়ে গ্লাসে শেষ চুমুক নেয়। তার চোখে ক্লান্তি কিন্তু তৃপ্তির ছাপও স্পষ্ট। এই প্রজেক্টটা তার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল, আর আজ সেটা সম্পন্ন হলো। সে আর কারো চোখে ডিভোর্সি নারী ব্যর্থ নারী নয়। সে দেখিয়ে দিয়েছে ডিভোর্সি নারী কখনো কারো বোঝা হয় না, তারাও নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। সে ধীরে ধীরে বাহিরে বের হয়, ড্রাইভারের দিকে মাথা নাড়িয়ে গাড়িতে ওঠে। গাড়ির ভেতরে সে নিজেকে আয়নায় দেখে, একটা নিঃশ্বাস ফেলে। রাত প্রায় 12টা। আয়রাত বাসায় ঢোকে। বাড়ির আলো নিভু নিভু, ঘড়ির কাঁটা আর তার হিলের আওয়াজ ছাড়া কোনো শব্দ নেই। সে ব্যাগটা নামিয়ে পায়ের জুতো খুলে ফেলে, চুলটা খুলে আয়নার সামনে দাঁড়িয়ে হালকা হাসে। হঠাৎই আহনাফের চোখে সেই ঠান্ডা দৃষ্টি মনে পড়ে যায়। সে মনে মনে বলে, এই লোকটা মোটেও সহজ না, খুবই বিপজ্জনক। আয়রাত নিজের রুমে ঢুকে ফ্রেশ হয়ে আসে, চুলগুলো খুলে তোয়ালে দিয়ে মুছে নেয়। তারপর সে টেবিল ড্রয়ার থেকে একটা ছোট কাচের বোতল বের করে। তার গায়ে লেখা জলিডেক্স 5mg। সে চুপচাপ বোতলটা দেখে, একটুক্ষণ চুপ করে থাকে। তারপর নিজের সাথেই মনে মনে বলে, এই 3 বছরে শুধু এই ছোট্ট ট্যাবলেটটাকে নিজের সঙ্গী বানিয়েছি, আর কাউকে নয়, শুধু এটাকেই। বলে দুইটা ঘুমের ট্যাবলেট বের করে মুখে দিয়ে পানি খেয়ে নেয়। তার চোখে কোনো ভাব নেই, না আছে ক্লান্তি, না আছে ঘুম, শুধু একটা শূন্যতা। সে বিছানায় শুয়ে পড়ে, চোখ বন্ধ করে ফেলে, কিন্তু তার ঠোঁট কাঁপে, চোখ আবারও ভিজে ওঠে। সে বিড়বিড় করে বলে, এই যুদ্ধের শেষ কবে হবে আমি জানি না। ঘড়ির কাঁটা ভোর 5টা ছুঁই ছুঁই করছে। আয়রা ধীরে উঠে বসে। সে উঠে অজু করে সাদা ওড়নাটা মাথায় নিয়ে ফজরের নামাজ পড়ে। নামাজ শেষে সে কিছুক্ষণ চুপচাপ বসে থাকে সিজদার জায়গায়, কিছু না চেয়ে শুধু চোখ বন্ধ করে এক নিঃশ্বাস শান্তি খোঁজে। নামাজ শেষে সোজা কিচেনে গিয়ে 1 কাপ গাঢ় ব্ল্যাক কফি বানায়। কাপে ধোয়া উঠছে আর তাতে ভোরের আলো মিশে যায়। সে ধীরে ধীরে ব্যালকনির দিকে এগোয়। হালকা ঠান্ডা বাতাস তার চুলে খেলেছে। তার চোখ শহরে নীরব ভোরের দিকে। ঠিক তখনই পেছন থেকে একটা নরম কণ্ঠ শুনতে পায়, আর কতদিন বাড়ি না গিয়ে থাকবি আয়রাত? আয়রাত চমকে না, চোখটা ধীরে জানালার বাহিরে রেখেই বলে, বাড়ির কথা শুনলেই এখনো বুকের ভেতর কেমন জানি লাগে আপু। রাইসা এবার চুপচাপ বসে পড়ে পাশে, হালকা নিঃশ্বাস নিয়ে বলে, খালামণি ফোন করে খুব কান্নাকাটি করছিল,
বারবার বলছে তোদের দেখতে মন চায়, তুই অন্তত একবার গিয়ে আয় না রে। আয়রাত গম্ভীর হয়ে যায়। চোখে জল আসার আগে সে সেটা আড়াল করে ফেলে। ব্ল্যাক কফিতে এক চুমুক দেয়। বেলকনিতে হালকা বাতাস বইছে, প্রকৃতি শান্ত। রাইসা আয়রাতের পাশে বসে, ধীরে তার হাতটা চেপে ধরে আছে। আয়রাত কিছুক্ষণ চুপ করেছিল, তারপর কফির মগটা পাশে রেখে চোখটা হালকা তুলে বলে, আচ্ছা আপুই, আমি যাব। রাইসার মুখে এক মুহূর্তের জন্য একটা প্রশান্তি হাসি ফুটে ওঠে, কিন্তু আয়রাত কথা থামায় না। কিন্তু তোমাকেও যেতে হবে আমার সাথে। আমি এখানে একা সেখানে থাকতে পারবো না। আয়রাত একটা হালকা নিঃশ্বাস ফেলে। তার চোখের কোণায় তখনও কিছু না বলা যন্ত্রণার ছায়া। সে জানে ফিরে যাওয়া মানে সব অতীতের সামনে দাঁড়ানো। রাইসা আয়রাতের দিকে একবার ভালো করে তাকায়, তার মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। সে তড়িঘড়ি করে বলে, তাহলে আর দেরি কেন রে? তুই রেডি হয়ে নে, আমি খালামণিকে গিয়ে বলি আজকের সকালের নাস্তাটা ওখানেই করব আমরা, কেমন? বলে সে আর এক মুহূর্তও দাঁড়ায় না। নরম চপ্পলের শব্দ ফেলে চলে যায় বারান্দা পেরিয়ে ঘরের বাহিরে। ঘরটা আবার নিঃশব্দ হয়ে যায়। আয়রাত কিছুক্ষণ চুপ করে বসে থাকে, তার চোখে একদম ফাঁকা ভাব। তারপর ধীরে একটা দীর্ঘশ্বাস ফেলে। একটা চাপা কষ্ট যেন বুকের ভেতর থেকে ঠেলে উঠে আসে, তবু সে সেটাকে দমিয়ে রাখে। ধীরে ধীরে ওয়ার্ড্রোবের দিকে হাঁটে, একটা কালো থ্রি পিস বের করে পরে নেয়। চুল বাঁধা ছিল টাইট পনিটেলে করে, হাতে ছিল একটা কালো রিস্ট ওয়াচ, কানে হালকা একটা পাথরের স্টাড, আর ঠোঁটে বাদামি ম্যাট লিপস্টিক, আর পায়ে স্লিক ডিজাইনের কালো হিল স্যান্ডেল। আয়রাত পুরোপুরি রেডি হয়ে আয়নার সামনে একবার নিজেকে দেখে নেয়। চুপচাপ নিচে নামে সে। রাইসা তখন দরজার কাছে অপেক্ষা করছে। দুজনে একসাথে বেরিয়ে পড়ে। আজ আয়রাত নিজেই গাড়ির স্টিয়ারিং ধরে। গাড়িটা ধীরে ধীরে শহরের ব্যস্ততা ছেড়ে ফাঁকা রাস্তায় চলে আসে। জানালার বাহিরে গাছের সারি, মাঝখানে ছোট দোকান। দীর্ঘ 2 ঘন্টা জার্নির পর একসময় থামে তারা। একটা পরিচিত বাড়ির সামনে এসে গাড়িটা দাঁড়ায়। বাড়িটা বাহিরের দিক থেকে ঠিক আগের মতোই আছে। আয়রাত এক দৃষ্টিতে তাকিয়ে থাকে বাড়িটার দিকে। অন্যদিকে আহনাব বসেছিল তার বাংলো বাড়ির ব্যক্তিগত অফিস রুমে। বড় একটা কাচের জানালার পাশে রাখা সোফায় হেলান দিয়ে, হাতে 1 কাপ কফি, তবে তার চোখ যেন অন্য কোথাও। ঘরের দরজায় হালকা টোকা পড়ে। রাইহান। চুপচাপ ঘরে ঢুকে দাঁড়ায় সে। আসলে অ্যাসিস্ট্যান্ট বলাটা ভুল হবে। আহনাব তাকে কখনোই ওই পরিচয়ে দেখেনি। ছোট ভাই হিসেবেই তার পরিচয় আজ অব্দি। আজ রাইহানের কাছে আহনাব কেবল স্যার নয়, সে একজন বড় ভাই, অভিভাবক, এমনকি একমাত্র আপন মানুষ। রাইহান কোনোদিন মা বাবার ভালোবাসা পায়নি, আর আহনাব সেটা কখনো তাকে বুঝতে দেয়নি। ঘরে ঢুকেই রাইহান হালকা হাসে। আহনাব চোখ তুলে তাকায় একটা নরম দৃষ্টিতে। রাইহান ঘরে ঢুকে হাতে ফাইল ধরে হালকা গলা নামিয়ে বলে, স্যার, মেয়েটার ডিটেলস। আহনাব চোখ তুলে তাকায়। কপালের ভাঁজ গভীর হয়। একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলে, রায়হান, কতবার তোকে বলেছি স্যার বলবি না, তুই আমার ছোট ভাই। রাইহান মাথা নিচু করে মুচকে হেসে বলে, স্যার, মুখ ফসকে বের হয়ে যায়। রাইহান আবার বলে, ভাই, আয়াত রহমানের ডিটেলস। বলে ফাইলটা সামনে গিয়ে দেয়। ভাই, মেয়েটার নাম আয়াত রহমান, বয়স 22, আয়াত ইন্ডাস্ট্রির মালিক। মেয়েটি একটি ডিভোর্সি, 3 বছর আগে নিজের পরিবার ছেড়ে বেরিয়ে আসে। আজ দেশের সেসব বিজনেস আইকনের একজন। আহনাব হঠাৎ একটু চমকে উঠে ফাইলের পাতায় চোখ রাখে। নির্মম কণ্ঠে প্রশ্ন ছুড়ে দেয়, কি অতটুকু একটা মেয়ে ডিভোর্সি? রাইহান নিচু গলায় উত্তর দেয়, জি ভাই, মাত্র 18 বছর বয়সে বিয়ে, আবার বিয়ের 6 মাসের পরে ডিভোর্স হয় তার। আহনাব কিছুক্ষণ চুপ থেকে ফাইলটা বন্ধ করে। তার চোখে যেন একটা অনাকাঙ্ক্ষিত কৌতূহল জমে। ডিভোর্স হওয়ার কারণটা কি? রাইহান মাথা নাড়ায়। স্যার, মানে ভাই, সেই বিষয়ে কোনো তথ্য পাইনি। আহনাফের ঠোঁটে এক কোনো রহস্যময় হাসি খেলে যায়। নিঃশব্দে বলে ওঠে, মেয়েটা অনেক রহস্যময়। রাইহান অবাক চোখে চেয়ে থাকে। আহনাব ধীরে ধীরে ফাইল বন্ধ করে টেবিলে রাখে। এরপর সে হালকা স্বরে বলে, এই বয়সে কেউ যদি অতীতকে চাপা দিয়ে এতটা উপরে উঠে আসে, তবে তার ভেতর আগুন আছে, আর আগুন কখনোই শুধু আলো দেয় না, পুড়িয়েও দেয়। তার ঠোঁটের কোণে আবারও সেই অদ্ভুত অনিবর্জনীয় হাসিটা ফিরে আসে। সে ধীরে স্বরে বলে ওঠে, এই রহস্যের ভেতর ঢুকতে হবে রায়হান, যতটা গভীর ততটাই বিপজ্জনক।
রায়হান কেবল চেয়ে থাকে, তার পক্ষে বোঝা সম্ভব না আহনাফের মাথায় এখন কি ঘুরছে। সে জানে আহনাফ কোনো কিছু নিয়ে আগ্রহ দেখালে তা হয় ধ্বংস করবে, না হয় নিজের অধিকারে করে নিবে। রায়হান একটু থেমে বলে, ভাই আমি বাইরে একটু থাকি। আহনাফ কিছু বলে না। সে জানালার বাহিরে তাকিয়ে থাকে, গাঢ় নীরবতায় ডুবে থাকা চোখ দুটোতে যেন ঝড়ের পূর্বাভাস। সে তখনও দাঁড়িয়ে নিজস্ব ছকে ভবিষ্যৎ এক ভয়ানক খেলার রূপরেখা আঁকছে। অন্যদিকে আয়রা তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, চোখের সামনে এখন সে পুরনো স্মৃতি, যা একদিন কাঁদতে কাঁদতে পেছনে ফেলে এসেছিল। পাশ থেকে রাইসা দরজায় কলিং বেল বাজায়। আয়রাত একটু দীর্ঘশ্বাস ফেলে। কলিং বেলের আওয়াজ শোনা মাত্র ভিতর থেকে দরজা খুলে আতিয়া রহমান। তিনি হয়তো অপেক্ষা করছিলেন কখন দরজায় কলিং বেল বাজবে আর তিনি দরজা খুলবেন। দরজা খুলেই 3 বছর পর নিজের কলিজার টুকরা মেয়েকে দেখে আয়রাতকে জড়িয়ে হাউমাউ করে কান্না করে দেন তিনি আয়রাতকে বলে, তুই আসলি মা, আমি জানতাম একদিন ঠিকই তুই আসবি। কেন এত জেদি তুই মা? তার চোখে তখন শুধু মেয়েকে পাওয়ার সুখ আর গলার স্বরে হাজারটা না বলা কথা। আয়রাত কিছু বলে না, শুধু দাঁড়িয়ে থাকে। চোখে পানি না থাকলেও চোখ জোড়া ঝাপসা হয়ে আসে। আতিয়া রহমান মেয়ের হাত ধরে নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে। ঘরের ভেতর পা রাখতেই সাবিহা রহমান আয়রাতের ভাবি দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে। সাবিহা ভেজা গলায় বলে, তুই এতটা বদলে গেছিস সায়রাত, এত অভিমান তোর আমাদের উপর। সেই যে বাড়ি ছাড়লি আর আসলি না, কারোর সাথে কথা বলিস না। একটু থেমে আবার বলে, জানিস তোকে ছাড়া এই বাড়িটা আর বাড়ির মতো ছিল না, বাড়িটা একদম ফাঁকা হয়ে গেছিল। তাদের কথার মাঝেই গুটি গুটি পায়ে এগিয়ে আসে একটা ছোট্ট বাচ্চা মেয়ে, হয়তো 3-4 বছর বয়স হবে। ঘুম চোখ, এলোমেলো চুল। সে দেখে সাবিহা আয়রাতকে জড়িয়ে ধরে আছে। বাচ্চাটা থেমে যায় কিছুক্ষণ, তারপর হঠাৎ হাউমাউ করে কেঁদে ওঠে আর অস্পষ্ট গলা ভাঙা স্বরে বলে, তুমি আমার আম্মুকে ধরে আতো কেন? হঠাৎ ঘরটা নিস্তব্ধ হয়ে যায়। আয়রাত অবাক চোখে ছোট মেয়েটার দিকে তাকিয়ে থাকে। সাবিহা সেই মুহূর্তে সোহানাকে কোমলভাবে কোলে তুলে নেয়। আয়রাতের দিকে তাকিয়ে একটু মৃদু কণ্ঠে বলে, মাম্মা, এটা তোমার ফুপ্পি। আর আম্মু তাকে জড়িয়ে ধরেছিলাম। আয়রাত অবাক হয়ে যায়। সে সোহানার দিকে তাকিয়ে দেখে সোহানার মুখের আদল কিছুটা আয়রাতের মতো। আয়রাত সোহানাকে কোলে নেয় আর কান্না করে দেয়। আয়রাতকে কান্না করতে দেখে সোহানা তার ছোট ছোট হাত দিয়ে আয়রাতের চোখের পানি মুছে দিয়ে বলে, ভালো মেলা কান্না করে না মাম্মাম। সোহানার মুখে মাম্মাম ডাক শুনে অবাক হয়ে যায় সবাই। আয়রাত তার হাতে চুমু খায় আর তাকে বুকের মধ্যে শক্ত করে জড়িয়ে ধরে রাখে। তাদের কান্নার মধ্যে রাইসা বলে, সবাই আয়রাতকে পেয়ে আমাকে এভাবে ভুলে গেলা খালামুনি? রাইসার কথা শুনে সবাই হেসে ওঠে। আতিয়া রহমান বলেন, অনেক হয়েছে কান্নাকাটি, এবার মেয়েটাকে একটু ফ্রেশ হতে দে। কতদিন পর বাড়ি আসলো। আয়রাত সোহানাকে নিয়ে যায় তার রুমে। সোহানা হঠাৎ করে জেদ ধরে বসেছে সে আয়রাতের কোল থেকে কারো কাছে যাবে না, সে তার মাম্মামের কাছেই থাকবে। আয়রাতও তাকে কোলে নিয়ে প্রবেশ করে তার রুমে। দীর্ঘ 3 বছর পর নিজের রুমে ঢুকতে আয়রাতের পা কেঁপেছে। তার মনে পড়ে তার ভয়ঙ্কর অতীতের কথা, কিন্তু এবার সে ভেঙে পড়ে না। সে একবার চোখ বন্ধ করে গভীর শ্বাস নেয়, তারপর নিজেকে শক্ত করে। নিজের বুকের ভেতর যত শূন্যতা আর অতীতের বিষণ্ণতা জমে আছে সব চাপা দিয়ে সোহানাকে শক্ত করে কোলে জড়িয়ে ধরে। তারপর ধীরে ধীরে পা বাড়ায়। 3 বছর পর সে চেনা ঘরে ঢুকে আয়রাত এক মুহূর্তের জন্য স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। কোলে সোহানা তখনও তার গলার ভাঁজে মুখ গুজে নিশ্চুপ। তার মনে পড়ে ঠিক এই আয়নার সামনে দাঁড়িয়ে সে কান্না চেপে হেসেছিল। এই জানালার পাশে দাঁড়িয়ে অনেক রাত একা চুপচাপ তাকিয়ে থেকেছে। তার শরীরটা হঠাৎ একটুখানি কেঁপে ওঠে, কিন্তু তখনই সোহানা ছোট্ট হাতে তার গলার চেনটা ধরতে গিয়ে হেসে ফেলে। সে সোহানার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলে, কি মাম্মাম, এটা তোমার পছন্দ হয়েছে? ঠিক তখনই দরজায় হালকা শব্দ হয়। আতিয়া রহমান ধীরে পা ফেলে ঘরে প্রবেশ করেন। তিনি এসে সোহানার দিকে হাত বাড়ান, তারপর বলে, দে মা, ওকে আমি কোলে নেই, তুই ফ্রেশ হয়ে আয়। আয়রা ধীরে মাথা নাড়ে। সোহানাকে তার মায়ের কোলে তুলে দিয়ে নিঃশব্দে চলে যায় ফ্রেশ হতে। দীর্ঘ 2 ঘন্টা ড্রাইভ করে আসায় শরীর ভার হয়ে উঠেছে, তাই সে সরাসরি গোসল করে বের হয়। গোসল শেষে আয়রা ধীরে ধীরে চুল তোয়ালে দিয়ে মুছতে মুছতে বের হয় রুম থেকে। আয়রাত সিঁড়ি দিয়ে নামছে আর পুরানো স্মৃতিগুলো মনে করছে। নিচে এসে দেখে ডাইনিং টেবিল প্রায় প্রস্তুত। রাইসা, সাবিহা সবাই আগে থেকে বসে আছে আর আতিয়া রহমান একদিকে দাঁড়িয়ে আয়রাতের জন্য অপেক্ষা করছেন।
আয়রাত এসে চুপচাপ বসে পড়ে টেবিলে। আতিয়া এগিয়ে এসে আয়রাতের প্লেটে পরম যত্নে খাবার তুলে দিতে থাকেন। খাবার খেতে গিয়ে আয়রাতের হাত কাঁপছে। এতদিন পর মায়ের হাতের খাবার দেখে তার খুব লোভ হচ্ছে, খুব। তবুও সে চুপচাপ শুধু এক লোকমা খাবার তুলে নেয় মুখে, চোখ বন্ধ করে ফেলে। সে বুঝে সেই স্বাদ চোখের কোণে ভিজে আসে, কিন্তু আয়রাত কিছুই বলে না, শুধু ধীরে ধীরে খাচ্ছে। আতিয়া রহমান বারবার ওর প্লেটে এটা সেটা তুলে দিচ্ছেন। ঠিক তখনই বাড়ি আসে ইমতিয়াজ, আয়রাতের বড় ভাই। ইমতিয়াজ রহমান 3 বছর পর বোনকে চোখের সামনে পেয়ে পায়ের নিচ থেকে যেন জমিন সরে যায় তার। আয়রাত হঠাৎ করে চলে যাওয়ার পর সে অনেক খোঁজে আয়রাতকে, কিন্তু সে তার খোঁজ পায়নি। আজকে আয়রাতের বাড়ি আসার কথা শুনে সে সব কাজ ফেলে ছুটে চলে আসে বোনকে দেখার জন্য। সে এক পা দুপা করে এগিয়ে আসে, আইরা, খুব নিচু গলায় বলে সে। আয়রাত থেমে যায়, চোখ তুলে তাকায় সেই মুখটার দিকে যেটা তার ছোটবেলায় ঢাল ছিল। ইমতিয়াজ আর কিছু বলে না, হঠাৎ ঝুঁকে আয়রাতকে জড়িয়ে ধরে। আয়রাত কিছু বলে না, শুধু চোখ বন্ধ করে ফেলে। ভাঙা গলায় একটা শব্দ বেরোয়, ভাই। আর ইমতিয়াজ নিজের ছোট বোনটাকে জড়িয়ে ধরে হাউমা করে কেঁদে ওঠে। তার কণ্ঠ ফেটে আসে কান্নায়। তুই কেন চলে গেলি রে আইরা? আমি বলেছিলাম সব দেখে নিব, তোকে কিছু হতে দিব না, তবে তুই গেলি কেন রে আইরা? তার চোখের পানি থেমে থেমে ঝরছে। একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে আবার বলে ওঠে, আর তুই যাওয়ার পর কারোর সাথে যোগাযোগ করিস না কেন? কেন আমায় একটা ফোন করিস নি রে আইরা? আয়রাত কিছু বলে না, শুধু জড়িয়ে ধরে নিঃশব্দে কাঁদে। চোখের পানি গড়িয়ে পড়ে ভাইয়ের কাঁধে, কিন্তু শব্দ হয় না। কিন্তু বুক ফাটা কান্নার হাহাকার যেন পুরো ঘরে ভাসছে। রাইসা, আতিয়া, সাবিহা নীরবে দাঁড়িয়ে চোখে পানি নিয়ে দেখছে ভাই বোনদের ভালোবাসায় মোড়ানো সেই মুহূর্তটা। আতিয়া রহমান তখনই গিয়ে এসে সবার সামনে দাঁড়িয়ে বলেন, থাম, অনেক হয়েছে কান্নাকাটি, এবার বাদ দে। একবার ইমতিয়াজের দিকে তাকিয়ে বলেন, আর তুই যা, ফ্রেশ হয়ে আয়, খেয়ে নিস একের সাথে। ইমতিয়াজ মাথা নিচু করে আয়রাতের মাথায় একবার হাত বুলিয়ে চলে যায় ফ্রেশ হতে। আর আয়রাত চুপচাপ বসে থাকে, কোনো শব্দ নেই। ডাইনিং টেবিলে এবার সবাই একসাথে বসেছে। রাইসা আয়রাতের পাশে বসে প্লেট সাজিয়ে দিচ্ছে। সাবিহা চুপচাপ আয়রাতের সামনে পানির গ্লাসটা এগিয়ে দেয়। আর আতিয়া রহমান এখনো আয়রাতের পাশে দাঁড়িয়ে, মাঝে মাঝে চোখে পানি জমলেও সেটা লুকিয়ে ফেলছেন। ইমতিয়াজ ফ্রেশ হয়ে এসে সবার পাশে বসে হালকা হেসে বলে, আজকে অনেক দিন পর বাড়িটা পান ফিরে পেয়েছে। একটু মৃদু হাসি খেলে যায় সবার ঠোঁটে। হয়তো কারো চোখে এখনো জল টলমল করছে, তবু আজকের এই মুহূর্ত এটা একটু আলাদা, একটু শান্তির। আয়রাত নিঃশব্দে খেতে থাকে, মাঝে মাঝে চোখ চলে যায় মায়ের দিকে, যিনি ঠিক তার ছোটবেলার মতো করে এক এক করে সব খাবার তুলে দিচ্ছেন প্লেটে। সোহানা কখন যেন উঠে এসে আয়রাতের কোলে বসে পড়েছে, তার ছোট্ট হাত দিয়ে ভাত মাখতে চায় আর বলে, মাম্মাম তুমিও খাও, আমি মাখিয়ে দেবো। সবাই একসাথে হেসে ওঠে। সবকিছুর মাঝে আয়রাত খেয়াল করে সে আসার পর থেকে এখনো তার বাবার সাথে তার দেখা হয়নি। তাই সে আতিয়া রহমানকে জিজ্ঞাসা করে, আব্বু কোথায়? আতিয়া রহমান এক মুহূর্ত থেমে চোখ নামিয়ে হালকা গলায় বলেন, তোর আব্বু আজকে একটু দেরি করবে মা, অফিসে কাজ আছে, রাতেই আসবে। আয়রাত আর কিছু বলে না, সে বুঝে গেছে তার আব্বু অভিমান করে তার সামনে আসছে না। তাই সে মাথা নিচু করে চুপচাপ খেতে থাকে। খাওয়া শেষ করে সবাই মিলে বসে আড্ডা দিতে থাকে। ইমতিয়াজ বলছে সে এত বছর কি করেছে, আয়রাতকে অনেক খুঁজেছে। আয়রাত বসে সবার কথা শুনতে থাকে। অন্যদিকে আহনাব তখনও জানালার পাশে দাঁড়িয়েছিল, হাতে ধরা গ্লাসে লিকলিকে কিছু আলো আর অন্ধকার। হঠাৎ ফোনটা বেজে ওঠে, স্ক্রিনে ভেসে ওঠে এক পরিচিত নাম, মেহের কলিং। তার ঠোঁটে হালকা একরকম নরম হাসি খেলে যায়। ফোনটা কানে তোলে সে। হ্যাঁ মেহু। ওপাশ থেকে মেহেরের কণ্ঠটা রাগে অভিমানে ঝাঁঝালো। ভাইয়া কই তুমি? আজকেও কি বাড়ি আসবা না? আহনাব শান্ত গলায় বলে, আসবো তো মেহু। মেহের কিছুক্ষণ চুপ করে তারপর বলল, তাহলে এখনো এখানে আসো নাই কেন? আমি রেগে যাচ্ছি কিন্তু, তুমি সবসময় কাজ মিটিং নিয়ে ব্যস্ত। মেহের একটু থেমে আবার বলে, কেউ আমাকে ভালোবাসে না, আমার কথা কারো মনে নাই। আহনাব জানালার বাইরের অন্ধকারে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর আস্তে করে বলে, রাগ করে না বনু, ভাই তোকে অনেক ভালোবাসে শোনা। ভাই আসছে তোর স্পেশাল গিফট নিয়ে। ওপাশে হালকা হাসির শব্দ আসে, কিন্তু আহনাব আর কোনো কথা বলে না, ফোনটা কেটে দেয়। এরপর সে ঘাড় ঘুরিয়ে বলে, রায়হান, গাড়ি বের করো।
বলেই সে বাহিরের উদ্দেশ্যে রওনা হয়। একটা বড় শপিং মলের একেবারে ভিআইপি লাউঞ্জে হাঁটছে আহনাব। সব দোকানে আগেভাগে খবর পাঠানো ছিল, সবাই চোখে তার প্রতি এক অন্যরকম শ্রদ্ধা আর আতঙ্ক। সে প্রথমেই বেছে নেয় একটি চকচকে ডায়মন্ড রিং, ছোট্ট আঙুলের মাপে, যেন নিখুঁতভাবে মানিয়ে যায় মেহেরের হাতে। এরপর একে একে 20টা থ্রি পিস রঙে রঙে ভরা, কখনো সফট প্যাস্টেল, কখনো রিচ কালার টোন, সবগুলোতেই কাতান, মসলিন, জর্জেট, চিকেন কারি কিংবা অর্গানজার ছোঁয়া, কখনো সিম্পল কুর্তি স্টাইল, কখনো ঝলমলে বর্ডার ও হ্যান্ড এমব্রয়ডারির ছাপ। 20টা শাড়ি, তাঁত, সিল্ক, কাতান, মেহের যেগুলো পছন্দ করে, 30টা স্টাইলিশ টপ, ট্রেন্ডিং আর কিউট সব ডিজাইন, বিভিন্ন ডিজাইনের শু কালেকশন, স্নিকার্স, হিলস, কিউট বেলি ও লোফার, সব কালার, সব স্টাইল যেন প্রতিটি ড্রেসের সাথে আলাদা করে ম্যাচিং হয়। আর নিয়ে নেয় রং বেরঙের একটা ঝুড়ি চকলেট, বিদেশি ব্র্যান্ডের সবকটা মেহেরের প্রিয় সব স্বাদের। এরপর 2টা বড় টেডি বিয়ার নিয়ে নেয়, একটা মেহেরের পছন্দের হালকা গোলাপি রঙের, অন্যটা সাদা লাল ছোট্ট একটা হার্ট জড়িয়ে ধরা। এবং সবশেষে আহনাব চোখ বোলায় গাউন সেকশনে। অনেকগুলো অপশন ঘেটে সে তুলে নেয় একটা এক্সক্লুসিভ ব্ল্যাক গাউন। এর সাথে সে নেয় একটা ছোট্ট ডায়মন্ড স্টোন বসানো ক্রাউন, যেটা মেহেরের খোলা চুলে একদম রাজকন্যার মতো লাগবে। আর ম্যাচিং করে নেয় সিলভার আর ব্ল্যাক স্টোনে গড়া অর্নামেন্ট সেট, ইয়ারিং, ব্রেসলেট, সবকিছু। এরপর সব গিফটগুলো নিয়ে সে বাড়ির দিকে রওনা দেয়। প্রায় 30 মিনিটের ড্রাইভ শেষে সে এসে পৌঁছায় বাড়ির সামনে, শিকদার বাড়ি, বড় বড় অক্ষরে লেখা নামটা। আহনাফের গাড়ি দেখে দারোয়ান দ্রুত গেট খুলে দেয়। আহনাফ কলিং বেল দেওয়ার সাথে সাথেই মুহূর্তেই দরজাটা খুলে যায়। দরজায় দাঁড়িয়ে আছেন মেহজাবিন শিকদার, আহনাফের মা। ছেলের মুখটা চোখে পড়তেই মুখ শক্ত করে বলেন, বাড়ি আসার সময় হলো তাহলে তোমার? চোখে মুখে অভিমান মিশে আছে। আহনাফ একটু মাথা নিচু করে ঠোঁটের কোণে অল্প এক হাসি টেনে বলে, আম্মু জানে তো কত কাজ থাকে। মেহজাবিন শিকদার দরজায় দাঁড়িয়ে কিছুক্ষণ ছেলের মুখের দিকে তাকিয়ে থাকে। এরপর হালকা গলা চড়িয়ে উঠে বলে ওঠেন, হ্যাঁ, যত কাজ সব তোমাদের। বড়জন সারাদিন হসপিটালে থাকে আর আপনি তো বাড়িতে আসেন না একেবারেই। আর মেহের সারাদিন ঘুরে বেড়াই। এই পুরো বাড়িতে সারাদিন আমি একা, একদম একা বাড়িতে বসে থাকি। মেহজাবিন আবার বলে, কই, এখন তো নাতি নাতনিদের নিয়ে ঘুরে বেড়ানোর সময় আমার। তা না, সারাদিন এই খালি বাড়িতে একা বসে থাকি। একজনকে বিয়ের কথা বললে সে অন্যজনকে দেখিয়ে দেয়। বলতো কতদিন আর বাঁচবো? আমাদের তো বয়স কম হলো না। এবার তোরা বিয়ে কর, নয়তো আমি নিজের মতো করে ব্যবস্থা করে ফেলবো। আহনাফ ভেতরে ঢুকতে ঢুকতে হালকা মুচকি হেসে তার বাবার দিকে তাকিয়ে বলে, আচ্ছা আম্মু, তুমি যদি এত বোরিং ফিল করো তাহলে আব্বুকে বলো না আর একটা ভাই বা বোন এনে দিক আমাদের জন্য, তাহলে তোমার আর এ বাড়িতে একা একা লাগবে না। তার কথা শুনে পুরো রুম হঠাৎ নীরব। এক মুহূর্ত পরেই আইমান আর মেহেরে হেসে গড়িয়ে পড়ে। ছেলের মুখে এমন কথা শুনে কাশি উঠে যায় আরাফাত শিকদারের। মেহজাবিন শিকদার চোখ বড় করে আহনাফকে বলেন, ছি বেয়াদব, কি বলিস এসব? আহনাফ হাসি থামাতে না পেরে বলে, কি করবো আম্মু, তুমি তো এত একা একা করে ফেললা, আমি তো সলিউশন দিলাম। আহনাফ শিকদার চোখ কপালে তুলে বলে, আমি তোর বাবা হই রে বেয়াদব ছেলে, এমন কথা বলতে তোর একটুও লজ্জা করে না? আহনাফ এক পা ভেতরে রেখে বাঁকা একটা হাসি দিয়ে বলে, আব্বু তুমি তো সব সময় বলছো সব সময় আমাকে নিজের বন্ধু ভাবতে, আর এখন লজ্জা কেন লাগবে বলো? আমি তো সমস্যার সমাধান দিলাম। আহনাফের কথায় ঘরে হালকা হাসির গুঞ্জন ছড়িয়ে পড়ে। আরাফাত শিকদার ভ্রু উঁচিয়ে চোখ ছোট করে তাকিয়ে বলেন, তোর মতো নির্লজ্জ ছেলের সাথে কথা বলা মানে নিজের মান সম্মান শেষ করা। বলেই নিজের রুমে চলে যায়। আর ড্রয়িং রুমে সবাই হাসিতে ফেটে পড়ে। আহনাফ নিজের রুমে চলে যায় ফ্রেশ হতে। মেহের রুমে ঢুকে থমকে যায়, চোখ কপালে তুলে তাকিয়ে থাকে চারপাশে। রুম জুড়ে গিফটের পাহাড়, বড় বড় গিফট ব্যাগ, শাড়ির বাক্স, টপসের হ্যাঙ্গার, জুতোর প্যাকেট আর চকলেটের ঝুড়ি। এক পা করে এগিয়ে আসে, চোখ আটকে যায় এক জায়গায়। কালো রঙের সেই গাউনটার উপর নরম ভেলভেট কাপড়ের উপর সূক্ষ্ম হীরের কাজ। গাউনটার পাশে একটা ছোট্ট বাক্স খুলতে বেরিয়ে আসে একটা চকচকে ক্রাউন। সে ধীরে হাত বাড়িয়ে ক্রাউনটা তুলে নেয় আর দেখতে থাকে। তখনই রুমে আসে আহনাফ। সে বোনের দিকে তাকিয়ে বলে, কি পছন্দ হয়েছে তোর স্পেশাল গিফট? মেহের তার ভাইকে জড়িয়ে ধরে বলে।
আহনাফ এক হাতে বোনকে আগলে রাখে, অন্য হাতে মাথায় আলতো করে হাত বুলিয়ে দেয়। আহনাফ অনেক মেহেরকে বেশি আলতো করে পছন্দ ছেড়ে হয়েছে দিয়ে ভাইয়া। হালকা হাসি দিয়ে বলে, এবার তুই রেডি হয়ে যা, কারণ আজকে বার্থডে গার্লকে সবচেয়ে সুন্দর দেখাতে হবে। তখনই আইমান হেসে বলে ওঠে। মেহের তাই দুই ভাইয়ের কথা শুনে হেসে ফেলে। আইমানের হাতে একটা সুন্দর প্যাক করা গিফট বক্স। আমাদের ছোট পরি তো আগে সে থেকে ধীরে সুন্দর, ধীরে রুমে এসে তাকে কি মেহেরের আর সাজাতে দিকে হবে? এগিয়ে আসে, তারপর বোনের সামনে দাঁড়িয়ে গিফট বক্সটা এগিয়ে দিয়ে বলে, জন্মদিনের ছোট পরির জন্য আমার ছোট্ট উপহার। মেহের অবাক হয়ে গিফটটা হাতে নেয়। এরপর ধীরে ধীরে খুলে দেখে ভেতরে রয়েছে একটা দারুণ নকশা ডায়মন্ড নেকলেস। ঠিক সেই নেকলেসটা যেটা সে মাসখানেক আগে একবার একটা দোকানের কাচের ভিতরে দেখে সে থমকে দাঁড়িয়েছিল। তার চোখ ছলছল করে ওঠে। সে ফিস ফিস করে বলে, তুমি এটা মনে রেখেছিলে? আইমান মুচকি হেসে বলে, তুই শুধু একবার দেখেছিলে, আমি তো তোর ভাই, তোর চোখের ভাষা বুঝি মেহু। মেহের ছুটে গিয়ে ভাইয়ের গলায় ঝাঁপিয়ে পড়ে। তুমি সেরা ভাইয়া, আই লাভ ইউ। আইমান মাথায় হাত বুলিয়ে দেয়। আহনাফ হঠাৎ গলায় দুষ্টু সুর এনে বলে, যা বাবা, এখন আমাকে সবাই একদম ভুলেই গেল। তার কথাই আইমান আর মেহের দুজনেই হেসে ফেলে। মেহের দৌড়ে গিয়ে দুই ভাইয়ের গলা জড়িয়ে ধরে। তোমরা বেস্ট ভাইয়া, আমার সব থেকে বড় গিফট তোমরা দুজনই। আইমান মাথায় হাত রেখে বলে। তোর হাসি আমাদের সবচেয়ে বড় রিওয়ার্ড। তারপর আহনাফ বলে, চল এবার তুই রেডি হয়ে নে মেহু, 7টা বাজতে বেশি দেরি নাই কিন্তু। বলে দুই ভাই হেঁটে রুম থেকে বের হয়ে যায়। দরজার বাইরে এসে আহনাফ পকেট থেকে ফোন বের করে দেখেছে কোনো কল এসেছে কিনা। তখন আইমান পাশে হাঁটতে হাঁটতে বলে, কি অবস্থা ওইদিকে? আহনাফ একদম থেমে যায় কয়েক সেকেন্ডের জন্য। তার চোখে এক মুহূর্ত যেন গাঢ় একটা ভাব ফুটে ওঠে। তারপর নিচু গলায় বলে, ওই দিক ঠিক তো চলবে, কিন্তু একটু ঝড় আসবে আগে। আইমান চোখ গোল করে তাকায়। ঝড় মানে? আহনাফ মুখে বাঁকা হাসি টেনে বলে, ঝড়ের পরই তো আকাশ পরিষ্কার হয়, তাই না ভাই? আইমান আবার বলে ওঠে। শোন, তোর পরবর্তী মিশনটা কবে? আহনাফ থামে না, শুধু চোখে চোখ রাখে। আইমানের একটা হালকা বাঁকা হাসি টেনে বলে, শুরু হবে কাল রাত থেকে, নিশুতির অন্ধকারে। আইমান এক মুহূর্ত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে যায়। তুই জানিস না, এই মিশন একটা ভুল হলেই পেছন থেকে তোর উপর নজর পড়বে। তুই এত বড় রিস্ক নিচ্ছিস। আহনাফ দাঁড়িয়ে গিয়ে আইমানের কাঁধে হাত রেখে বলে, ঝুঁকি না নিলে মাফিয়া রাজত্ব চলে না ভাই, তুমি তো ভালো করে জানো। আইমান এক দৃষ্টিতে আহনাফের দিকে তাকিয়ে বলে, এবার খেলাটা একটু বড়, খুব সাবধানে চাল দিতে হবে। আইমান এবার একটু গম্ভীর হয়ে যায়। সে ধীরে গলায় বলে, আজকে যা হোক না কেন, মেয়ের বার্থডে পার্টিতে যেন একটুকু প্রভাব না পড়ে। তুই জানিস ওর মুখের হাসিটা আমাদের কাছে সবকিছু রাখে। আহনাফ মুচকি হেসে চোখে চোখ রাখে আইমানের দিকে। ভাই অলরেডি চারপাশে সিকিউরিটি বসানো আছে, পার্টি ভেন্যু, বাড়ির বাইরে, এমনকি ইনভাইটেড লিস্ট পর্যন্ত স্ক্যান করে নেওয়া হচ্ছে। আহনাফ শিকদার কাঁচা কাজ করে না। দুই ভাই কথা বলতে বলতে নিজেদের রুমের দিকে হেঁটে যায়। আইমান ধীরে ধীরে পা ফেলে দাঁড়ায় তার আলমারির সামনে। আলো ছায়া ঢেকে থাকা হ্যাঙ্গার থেকে টেনে বের করে তার সবচেয়ে প্রিয় ব্যাগ ট্যাক্সেডোটা। সে ধীরে ধীরে গায়ে জড়ায় ট্যাক্সেডোটা। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে সাদা শার্টের কলারটা ঠিক করে নেয় নিখুঁতভাবে। গলায় টাইনা পরে খোলা কলারেই রেখে যায়, একটু রাফ এলিগ্যান্সের ছোঁয়া রাখতে। তারপর পারফিউম তুলে নিয়ে একবার স্প্রে করে নেয়। সব শেষে কালো চকচকে অক্সফোর্ড শু পরে নেয়। ব্যাস সবকিছু পারফেক্ট। অন্যদিকে আহনাফের লুক ছিল রাফ, কিন্তু তাতে ছিল এক ধরনের এলিগ্যান্স যেটা তার উপস্থিতিকে আরও বেশি দৃঢ় করে তোলে। সে পরেছিল সাদা ফিটেড শার্ট, তার উপর পরা ছিল ব্ল্যাক শার্টিন শাইনি ব্লেজার, নিচে সে পরেছিল জেড ব্ল্যাক প্যান্ট। তার ডান হাতে ছিল সিলভার রঙের একটা ঘড়ি। আয়নার সামনে দাঁড়িয়ে সে একবার নিজের চেহারার দিকে তাকায়, ঠোঁটে একটা হালকা হাসি, বাঁকা হাসি। তার পেছনে রাখা ছিল গ্লসি ব্ল্যাক লোফার জুতো। ধীরে পা গলিয়ে সেটা পরে নেয় আহনাফ। অন্যদিকে আয়রা ধীরে এসে তার মায়ের সামনে দাঁড়ায়। সে ধীরে বলে, আজ আসি আম্মু, একটা জরুরি কাজ আছে। আতিয়া রহমান এক মুহূর্তের জন্য থেমে থেমে বলে ওঠেন, আজ রাতটা থেকে যা মা, তোকে একটু কাছে পেলে মনটায় শান্তি রাখতো। আয়রা নরম গলায় হেসে ফেলে, না আম্মু, আজ সত্যি থাকা যাবে না, খুব জরুরি একটা কাজ আছে, পরে আবার একদিন আসবো।
তারপর সে রাইসার দিকে তাকায়। আপু তুমি যাবা না, থাকবা? রাইসা মাথা নাড়িয়ে বলে, না রে, আমি থাকবো, তুই যা, সাবধানে যাস কেমন। আয়রাত এবার ধীরে সোহানার দিকে এগিয়ে যায়। তার ছোট্ট মুখটা দেখে একবার মায়াভরা চাহনিতে তাকায়, তারপর আলতো করে মাথায় হাত বুলিয়ে বলে, ভালো থেকো মাম্মাম। সোহানা কিছু না বুঝলেও হাসে, আর সে হাসি দেখে আয়রাতের বুকটা একটু কেঁপে ওঠে। সবাইকে একবার করে তাকিয়ে দেখে, তারপর আর পেছনে না তাকিয়ে ধীরে ধীরে রওনা দেয় সে। অন্যদিকে বাড়ির বিশাল গার্ডেন এরিয়া আলোয় ঝলমল করে উঠেছে। প্রায় শত শত ফেরি লাইট জ্বলছে গাছের ডালাপালা জুড়ে। মেঝেতে পাথরের গোল টেবিল আর চেয়ারগুলো কারুকাজ করা কাপড়ে মোড়া। মাঝখানে বড় একটা স্টেজ, যেখানে লেখা আছে হ্যাপি বার্থডে মেহের। চারপাশে অসংখ্য সিকিউরিটি, কিন্তু কেউ বুঝতে পারছে না মেহের ধীরে ধীরে নিচে নামছে সিঁড়ি বেয়ে। পরে আছে সেই কালো গাউনটা, যেটার উপর পরে আছে সিলভার স্টোনের কাজ। মাথায় পড়েছে সেই সিলভার ক্রাউনটা, মুখে হালকা মেকআপ, ঠোঁটে হালকা লিপস্টিক, তাতে দেখতে একদম রাজকন্যার মতো লাগছে। আহনাব আর আইমান দাঁড়িয়ে একপাশে গেস্টদের স্বাগতম জানাচ্ছে। মেহেরকে নামতে দেখে আরাফাত শিকদার এসে মেহেরকে জড়িয়ে ধরে বলেন, আমার রাজকন্যা। তার পাশে থেকে মেহেজাবিন শিকদার হাত তুলে মেহেরের কপালে দোয়ার ছোঁয়া দিয়ে বলেন, মাশাল্লাহ, কারণ নজর না লাগুক আমার বাচ্চাটার ওপর। সাউন্ড পাচ্ছে হালকা ক্লাসিক গান, লাইটে ভেসে উঠেছে কালো সোনালি মিশ্র আলো। ঠিক তখনই পার্টির ভিড় পেরিয়ে দরজার পাশে দাঁড়ায় একজন নারী। কালো প্যান্ট শুট, ব্ল্যাক শার্টিন টপের উপরে স্কার্ট, চার্ট, ব্লেজার, হাতে ঘড়ি আর গলায় এক চিলতে হিরে ঝলকানো নেকলেস, চুল গুছানো। সে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে পার্টির ভেতরে আসে। চারপাশে লোকেরা তাকিয়ে থাকে তার দিকে। আলো তার গায়ে যেন থেমে থাকে কিছুক্ষণ। ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় আহনাব। কালো ট্যাক্সের রোতে থাকা আহনাব খানিকটা বাঁকা হাসি দিয়ে মৃদু কণ্ঠে বলে, ওয়েলকাম মিস আয়রাত। আয়রা তো থামে না, চোখে এক নিরাসক্ত স্পর্শ রেখে বলে, থ্যাঙ্কস মিস্টার শিকদার। আহনাব তার চোখের গভীরে তাকায়, একটু ঝুঁকে নিচু গলায় ধীরে ধীরে বলে, তোমাকে আমার ভীষণ ভালো লাগে মিস আয়রাত। তোমার এই সাহস, এই জেদ, আই লাইক ইট মিস। এক মুহূর্ত নিস্তব্ধতা। আয়রাত এবার ছোটে এক বাঁকা হাসি টেনে ধীরে চোখ তুলে তার চোখে তাকায়। তার ঠান্ডা অথচ তীক্ষ্ণ কণ্ঠে বলে, পছন্দ সে তো দুর্বলতার শুরু, আর আমি দুর্বল মানুষদের সময় দিই না মিস্টার শিকদার। একটা বাঁকা হাসি টেনে আবার বলে, আপনি হয়তো আগুন পছন্দ করেন, কিন্তু সাবধান, আমি আগুন নই। আমি ছাই হওয়ার আগে সেই ঝড় চোখ রাখতে গেলে উড়ে যাবেন। আহনাব কিছুক্ষণ তাকিয়ে থাকে, তার ঠোঁটে সেই চেনা বাঁকা হালকা হুমকি মেশানো হাসি। ধীরে বলে, দেখা যাবে কে উড়ে যায় মিস আয়রাত। এক পা পিছিয়ে মাথা হেলে ঠান্ডা ভঙ্গিতে যোগ করে, এনজয় দ্য পার্টি মিস আয়রাত। বলে সে ঘুরে দাঁড়ায়। তার চলার ভঙ্গি একদম নিঃশব্দ। আয়রা দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই মিউজিক বদলায়, মাইকে ঘোষণার শব্দ ভেসে আসে, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, লেটস ওয়েলকাম দ্য বার্থডে গার্ল। চারপাশে আলো ঝলকানোতে থাকে। মেহের এগিয়ে আসে কেক কাটার জন্য। কেক কাটা, ছবি তোলা শেষে আয়রা ধীরে এগিয়ে আসে মেহেরের দিকে, তার হাতে ছোট একটা গিফট বক্স। হ্যাপি বার্থডে মেহের। আয়রাত বলে, চোখে কোমল হাসি। মেহের গিফটটা হাতে নিয়ে চমকে ওঠে, ধন্যবাদ দিয়ে বলে, আপু তুমি না দেখতে অনেক সুন্দর আর কিউট, একদম পরীদের মতো। মেহেরের কথা শুনে আয়রাত হেসে ফেলে। তারপর ভিড়ের মাঝ থেকে মেহের আয়রাতকে নিয়ে একটু পাশে সরে আসে, যেখানে আলো একটু কম, শব্দগুলো হালকা। মেহের কিছু বলতে যাবে, ঠিক তখনই আয়রাতের চোখ আটকে যায়। তার দৃষ্টি সরাসরি পড়ে মেহেরের পেছনে। একজন লোক, কালো হুডি, মুখে ঢাকা, তার হাতে ছুরি। সে ধীরে ধীরে চুপিসারে এগিয়ে আসছে। এক সেকেন্ড সময় নষ্ট না করে আয়রাত এক ঝটকায় মেহেরকে নিজের পেছনে ঠেলে দেয়। মেহের হতভম্ব, তার চোখে ভয়। আয়রাত সামনে দাঁড়িয়ে যায় সোজা ছুরিওয়ালার দিকে। লোকটা আসতেই সে প্রথমে নাক বরাবর একটা ঘুষি দেয়, তারপর বাঁ কাঁধ ঘুরিয়ে লোকটার হাতে কনুই দিয়ে মারে। একটা মোচড়, হাতের ছুরি মাটিতে পড়ে যায়। কিন্তু ততক্ষণে চারপাশে ছায়া দেখা যায়, আসছে আরো কয়েকজন। তাদের মুখ ঢাকা, চোখে হিংস্রতা। তারা আয়রাতকে ঘিরে ফেলে। দ্বিতীয় লোকটা পেছন থেকে মেহেরকে ধরতে গেলে আয়রাত তার কনির দিয়ে সুজোরে আঘাত করে, পা দিয়ে ওর হাঁটুতে লাথি। সে গড়িয়ে পড়ে। তৃতীয় জন ছুরি নিয়ে এগিয়ে আসছে। আয়রাত সোজা তার দিকে ছুটে যায়, দেয়ালের সাপোর্ট নিয়ে লাফ দিয়ে পা দিয়ে মুখে কিক মারে।
সে মাটিতে পড়ে কাত হয়ে যায়। ছুরি হাত থেকে ছুটে গিয়ে দেয়ালে লেগে ঝনঝন শব্দ তোলে। ঘরের কোনায় মেহের দাঁড়িয়ে কাঁপছে। তার চিৎকার শুনে তখনই দৌড়ে আসে আহনাব আর আইমান। তারা এসে দেখে সরাসরি মেহেরের মাথায় বন্দুক ধরে আছে এক লোক। সে আয়রাতকে থামাতে বলছে, কিন্তু আয়রাত বাঁকা হেসে ধীরে ধীরে এগিয়ে আসছে। চিৎকার করে ওঠে বন্দুকধারী। আয়রাত থামে না। আহনাব গর্জে ওঠে। মিস আয়রাত, স্টপ প্লিজ। আইমান হাত বাড়িয়ে বলে, আয়রাত স্টপ প্লিজ, ওই পাগলটি সত্যিই গুলি করে দেবে। আয়রাত বাঁকা হাসি দিয়ে বলে, শুটার, লেটস সি। হঠাৎ যেন ঘরটা নিস্তব্ধ হয়ে যায়। সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে থাকে। অপরাধীরা ভরকে যায় কিছুটা। এই মেয়েটা ভয় পাচ্ছে না কেন? আহনাব আর আইমান মিলে ওই লোকে বলছে, আমার বোনকে ছেড়ে দে, তোর যা যা লাগে সব দিব, তুই আমার বোনকে ছেড়ে দে প্লিজ। তাদের এই কথা কাটাকাটির মাঝে আয়রাত চোখের ইশারায় একটা হিসাব মিলায়। ঠিক তখনই সে ধপ করে লাথি দিয়ে দেয়। ঠিক লোকটার হাতের উপর বন্দুকটা মাটিতে পড়ে যায়। সেই ফাঁকে আয়রাত মেহেরকে টান দিয়ে নিজের দিকে নিয়ে আসে আর ঘুরিয়ে পেছনে রাখে। ওই লোকটির দিকে তাকায়। আয়রাত এক ঝটকায় তার কবজি মোচড় দেয় আর তারপর তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। সবাই হাঁ করে তাকিয়ে আছে আয়রাতের দিকে। আইমান সামনে গিয়ে আসে, লোকটাকে ঘুষি দিয়ে মাটিতে ফেলে। আহনাব বন্দুক তুলে হাতে নেয়। মেহের কাঁপছে। আয়রাত তাকে জড়িয়ে ধরে বলে, ভয় পেও না, দেখো কিছু হয়নি। আহনাব বডিগার্ডদের ইশারা করে বলে, ওদের সবাইকে তুলে নিয়ে যা। গার্ডরা কোনো কথা না বাড়িয়ে লোকগুলোকে জোর করে নিয়ে যায় ভেতরের দিকে। মেহের তখনও কাঁপছে। সে আয়রাতকে শক্ত করে জড়িয়ে ধরে বিড়বিড় করে বলছে, তুমি না থাকলে আজ আমি। কথাটা আর শেষ করতে পারে না। আইমান হাত তুলে মাইকে ঘোষণা দেয়, অ্যাটেনশন এভরিওয়ান, আজকে পার্টি এখানে শেষ। কেউ কিছু মনে করবেন না, আমরা দুঃখিত এভাবে পার্টি শেষ করে দেওয়ার জন্য। আশা করি সবাই ব্যাপারটা বুঝবেন। হলরুমে গুঞ্জন, কৌতূহল আর ভয় আর বিস্ময়ের ঢেউ। এদিকে আয়রাত মেহেরকে নিয়ে ড্রয়িং রুমে আসে। ঠিক তখনই তাড়াহুড়ো করে এসে হাজির হন মেহেরের মা। আয়রাতকে দেখে কিছু বলার আগে তিনি নিজের চোখের পানি ধরে রাখতে পারেন না। দ্রুত এগিয়ে এসে আয়রাতকে জড়িয়ে ধরেন। আঁচলে মুখ লুকিয়ে কান্না করতে করতে বলেন, মা, তুই না থাকলে আজ আমি আমার মেয়েকে হারিয়ে ফেলতাম। তোর কাছে আমি সারা জীবন ঋণী হয়ে রইলাম মা। আমি কিভাবে এই ঋণ শোধ করব? ড্রয়িং রুম নিস্তব্ধ। সবাই নিঃশব্দে তাকিয়ে আছে আয়রাতের দিকে। আয়রাত চুপচাপ দাঁড়িয়ে ছিল। মেহেজাবিন শিকদারের কান্না যেন ওর বুকের ভেতরে গুঞ্জন তুলছিল। হঠাৎ আয়রাত এক ধাপে গিয়ে এসে নরম কণ্ঠে বলে ওঠে, আরে আন্টি, এসব কি বলছেন আপনি? মেহের আমার ছোট বোনের মতো। ওর জায়গায় অন্য কেউ থাকলেও আমি একই কাজ করতাম। আমাকে এই কথা বলে আপনি ছোট করে ফেলবেন না প্লিজ। মেহেজাবিন শিকদার কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে। তারপর ধীরে হাত বাড়িয়ে আয়রাতের মাথায় বুলিয়ে দেন। চোখে জল, কিন্তু ঠোঁটে শান্ত এক হাসি। অনেক বড় হও মা, জীবন যেন তোমাকে আরো অনেক উপরে নিয়ে যায় সে দোয়াই করি। আয়রাত কিছু বলে না, শুধু মাথা নিচু করে হাসে। ভেতরে ভেতরে কিছু একটা নরম হয়ে আসে তার। আয়রাত ধীরে মেহেরের কাছে গিয়ে বসে। তার গাতে হাত রেখে নিচু গলায় বলে, ভয় পাবে না কেমন, সব ঠিক হয়ে গেছে দেখো। মেহের চুপচাপ মাথা নাড়ে। আয়রাত উঠে দাঁড়িয়ে মেহেজাবিন শিকদারের দিকে তাকিয়ে বলে, ওর খেয়াল রাখবেন আন্টি, আজ আমি আসি। মেহেজাবিন কিছু বলতে যাচ্ছিলেন, ঠিক তখনই আহনাবের চোখ আটকে যায়। আয়রাত হাঁটতে শুরু করেছে, তবে তার পা হাতটা হালকা ঝুলে আছে একদিকে। আহনাব ভ্রু কুচকে তাকায়। তার হাত থেকে রক্ত পড়ছে, একটা লম্বা কাটা দাগ। ধীরে ধীরে রক্ত গড়িয়ে পড়ছে। আহনাব গম্ভীর গলায় বলে, স্টপ, তোমার হাত। সবাই চমকে তাকায়। আয়রাত থেমে যায়, চোখ বড় বড় করে। সবাই তাকিয়ে আছে তার হাতের দিকে। সে শান্ত গলায় বলে, কিছু হয়নি, সামান্য একটু ছুরি লেগেছিল। আহনাব ধীরে ধীরে এগিয়ে আসে তার দিকে। এটা কিছু না, তাই? রক্তে ভিজে যাচ্ছ তুমি আর বলছো কিছু না? আয়রাত কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে। তারপর খুব আস্তে একটা মুচকে হাসি দিয়ে বলে, এই সামান্য ক্ষতে আমার কিছুই হবে না মিস্টার শিকদার। আমি কাচে তৈরি নই, আগুনে পুড়ে তৈরি। আর আগুনে পোড়া মানুষ আগুনে জ্বলে না, আগুন জ্বালায়। তার গলায় কোনো ব্যথা নেই, কোনো ভয় নেই। চারপাশের কেউ কিছু বলার আগে সে কোনো দিক না তাকিয়ে হাঁটতে শুরু করে। গভীর এক নীরবতা নেমে আসে চারদিকে। আহনাব তার দিকে চেয়ে দাঁড়িয়ে থাকে। তার চোখে ধোঁয়াশা আর ঠোঁটে সেই চিরচেনা বাঁকা হাসি। ইন্টারেস্টিং গার্ল, ডেঞ্জারাসলি ইন্টারেস্টিং। আয়রাত দরজার আড়াল হয়ে মিলিয়ে যেতেই তারপর আইমান ধীরে গলা নামিয়ে আহনাবকে জিজ্ঞেস করে, ভাই, কে এই মেয়ে?
আহনাব এক দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে থেকে ঠোঁটে বাঁকা হাসি টেনে বলে, মাই নিউ বিজনেস পার্টনার মিস আয়রাত রহমান। আইমান হেসে বলে, মেয়েটা কিন্তু একদম অন্যরকম। রাত গভীর। মেহেজাবিন শিকদার মেহেরকে নিজের ঘরে নিয়ে যান। মেহের এখনো ভয় পেয়ে আছে। অন্যদিকে আইমান আর আহনাব গাড়িতে ওঠে। গাড়ি ছুটে চলে শহরের বাইরে, পুরনে সেই গোদাম ঘরে অর্থাৎ গোডাউনের দিকে, যেখানে আগে থেকে আটক করে রাখা হয়েছে আজকের হামলাকারীদের। প্রায় 20 মিনিট পর গাড়ি এসে থামে একটা অন্ধকার জোনের সামনে। ধুলোমাখা গেট খুলে তাদের জন্য অপেক্ষা করছে দুজন বডিগার্ড। ভেতরে ঢুকতেই ধাতব গন্ধ, হালকা আলো আর একটা থমথমে পরিবেশ। এক কোণে বাঁধা 3 জন মুখ ঢাকা লোক। আহনাব ধীরে ধীরে সামনে গিয়ে যায়। আইমান পেছনে দাঁড়িয়ে আছে। আহনাব সামনে দাঁড়িয়ে একজনের মুখের কাপড়টা টেনে খুলে নেয়। তারপর তার নাক বরাবর একটা ঘুষি দিয়ে বলে, বল, কে পাঠিয়েছে তোদের? তার গলার আওয়াজ একেবারে ঠান্ডা, কিন্তু মনে হলো ঘরে যেন একটা বজ্রপাত হলো। আইমান ধীরে ধীরে ভাইয়ের কাছে এসে দাঁড়ায়। তারপর টেবিলের উপরে রাখা লোহার রডটা দিয়ে সজোরে আঘাত করে টেবিলের উপর। ধরাম আওয়াজে ঘরে দেয়াল কেঁপে ওঠে। তার চোখ লাল হয়ে উঠেছে, মুখে ঠান্ডা হাসি, অথচ কণ্ঠে ভয়ানক তীক্ষ্ণতা। আইমান একটা বাঁকা হাসি দিয়ে বলে, হাড্ডির শব্দ আমি খুব ভালো করে চিনি। মুখটা খুললে কোনটা ফাটলে বেশি ব্যথা পাবে সেটা ঠিক বুঝে বুঝে ভাঙবো। আহনাব চুপচাপ হাঁটতে হাঁটতে লোকটার সামনে গিয়ে দাঁড়ায়। অন্ধকারে তার চোখ দুটো জ্বলছিল, মুখে কোনো রাগ নেই, শুধু শীতল বিষ। সে লোকটার দিকে তাকিয়ে বলে, কেউ কেউ চিৎকার করে নিজেকে বাঁচায় আর কেউ চুপচাপ কবরে চলে যায়। আমি প্রথমটাতে বেশি পছন্দ করি। মানুষের চিৎকার শুনে আমি অনেক মজা পাই। তার ঠোঁটের কোণে খেলা করছে এক ফোঁটা বাঁকা হাসি। এখন বেছে নে, চিৎকার করবি না চুপচাপ মাটির নিচে যাবি? আইমান সামনে গিয়ে থামলো, তার চোখ ঠান্ডা, কণ্ঠ শীতল। সে বলে, বল, কে পাঠিয়েছে তোদের? একদম জখম লোক হাঁপাতে হাঁপাতে বলে। এবার হাসে আহনাব, সে অদ্ভুত হাসি। আহনাব সামনে গিয়ে দাঁড়ায়, তারপর বলে, আমাদের কলেজায় হাত দেওয়ার সাহস করেছিস? তার কণ্ঠে কোনো চিৎকার নেই। সে ঠান্ডা গলায় বলে, এত সহজে তো তোদের মৃত্যু দেব না। তোরা নিজের মুখে মৃত্যুর জন্য আকুতি মিনতি করবি, আর আমি হেসে বলবো, না, এখনো সময় হয়নি। আইমান বলে, তোরা কি ভেবেছিস তোরা না বললে আমরা জানতে পারবো না তোদের কে পাঠিয়েছে? তোদের এমন অবস্থা করব যা দেখে ওরা চোখ বন্ধ করলে ওদের শরীর কেঁপে উঠবে। গোডাউনের বাতাস ভারী হয়ে আছে, সবার চোখে ভয় জমাট বেঁধে আছে। আর আহনাব, সে এগিয়ে যায় নিঃশব্দ পায়ে। ঠিক সেই লোকটার সামনে দাঁড়ায় যে কিছুক্ষণ আগেও মেহেরের মাথায় বন্দুক ধরে রেখেছিল। লোকটা চোখ বড় বড় করে তাকায়। আহনাবের চোখে এক চিলতে দয়া নেই। সে নিচু হয়ে লোকটার হাতটা ধরে। এই হাত দিয়ে তো ধরেছিলি আমার বোনের মাথায় বন্দুক, তাই না? লোকটা কাঁপতে কাঁপতে মাথা নাড়ে। আহনাব হাসে। তাহলে আজ থেকে এই হাত থাকবে না তোর শরীরে। প্রথমে এক একটা করে নখ তুলে ফেলে, লোহা টুল দিয়ে এক একটা ছিঁড়ে ফেলে। লোকটা চিৎকার করে, ছটফট করে, রক্তে ভেসে যায় গোটা মেঝে। তারপর, এই আঙ্গুলগুলো, এগুলো তো খুব সাহসী ছিল, তাই না? একটা একটা করে কাটতে থাকে আঙুল, ধীরে, ঠান্ডা, নিষ্ঠুরভাবে। সব শেষে ছোট একটা স্টিলের ফ্লাক্স বের করে, যার ভেতরে অ্যাসিড চুপ করে ঢেলে দেয় ওই লোকটার কাটা হাতের উপরে। ছ্যাঁকা খাওয়া মাংসের গন্ধে ভরে যায় চারদিক। লোকটা মারা যাওয়ার আগ পর্যন্ত আহনাব একটুও পিছপা হয়নি। তার ঠোঁটে তখনও সেই চিরচেনা বাঁকা হাসি। আহনাফের এই রূপ দেখে বাকি দুজন ভয় কাঁপতে থাকে। আহনাফ আর আইমান একসাথে তাদের সামনে এগিয়ে আসে। আহনাফের হাতে একটা স্টিলের রড আর আইমানের হাতে একটা মোটা শিকল। একজন কাঁপতে কাঁপতে বলে, আহনাব ঠান্ডা চোখে তাকায়। তার কণ্ঠে কোনো শব্দ নেই, শুধু ঠোঁটে একটা বাঁকা হাসি, ভয়ানক হাসি। তারপর বলে, তোদের কথা আমরা শুনবো না। আহনাফের হাতে চকচকে ব্লেডটা ঝলসে উঠলো আলোয়। সে সামনে এগিয়ে যায়, একটানে পুরো হাতের চামড়া ছিঁড়ে ফেলে ব্লেড দিয়ে। রক্ত ঝরছে, লোকটা কাঁপছে আর আর্তনাদ করছে। আহনাফ ঠান্ডা গলায় বলে, এটা তো শুরু মাত্র। ঠিক তখনই আইমান ধীরে ধীরে এগিয়ে আসে, হাতে লোহার হাতুড়ি। সে কিছু না বলে এক ঝটকায় লোকটার মুখে আঘাত করে। একটা দাঁত, দুইটা দাঁত ভেঙে পড়ে, একে একে রক্ত থুতু দাঁতের টুকরো ছিটকে পড়ে চারপাশে। লোকটা গলার স্বর পর্যন্ত হারিয়ে ফেলে, কিন্তু আইমান থামে না। তার চোখে তখন শুধু আগুন।
সবশেষে আইমান লোকটার বুকে একটা ছুরি ঢুকিয়ে ঠান্ডা গলায় বলে, আমাদের কলেজে হাত দিয়েছিল না, এবার তোর কলেজে কেটে নিয়ে যাব। সে রক্তাক্ত হাতে বুকটা ছিঁড়ে ফেলে, বের করে নিয়ে আসে একটা হৃৎপিণ্ড। রক্তে ভেজা, কাঁপছে এখনো। আহনাফ এসে দাঁড়ায় পাশে। পুরো গোডাউন যেন রক্ত স্নানে ভেসে যাচ্ছে। দেয়ালের গায়ে ছিটকে পড়া রক্ত, ভাঙা দাঁতে টুকরো, ছিন্ন ভিন্ন শরীর। আহনাফ ঠান্ডা গলায় একবার চারপাশে চোখ বুলিয়ে নেয়। তার চোখে বিন্দু মাত্র দয়া নেই। সে ধীরে ধীরে বলে ওঠে, এই জানোয়ারগুলো চোখ, জিব্বা, চামড়া সব তুলে ফেল, আর চোখগুলো তুলে রাখ, হাসপাতালে পাঠিয়ে দিস। যে বাচ্চাগুলো চোখের অভাবে তাদের মায়ের মুখটা এখনো দেখতে পারেনি, সেই বাচ্চাগুলোকে এই চোখ দিয়ে দিস, তারা নতুন জীবন পাবে। গার্ডদের চোখে ভয় জমে ওঠে। বাকি গার্ডরাও ঘেমে উঠেছে এই দৃশ্য দেখে। তারা জানে আহনাফ শিকদার যখন বলে টর্চার, তখন সে মৃত্যুর চেয়েও খারাপ। অন্যদিকে আইমান নিঃশব্দে একটা স্টিলের ট্রে এগিয়ে যায়। সে ধীরে ধীরে কেটে ফেলা দুইটা হৃৎপিণ্ড তুলে নেয়। তারপর গ্লাভস পরা হাত দিয়ে তা রাসায়নিকভাবে দ্রব্যের বক্সে রেখে দেয়। অন্তে হেসে বলে, ডোনেশন ফর বেটার হিউম্যানিটি। হার্টটা যাদের নেই তারা তো মূল্য বলছে না, কিন্তু যাদের দরকার তারা বাঁচুক। আহনাফ একবার তাকায় সেই নিথর পড়ে থাকা লাশগুলোর দিকে। তার ঠোঁটের কোণে সেই চিরচেনা বাঁকা হাসি। এরপর সে ধীর হেঁটে আসে বডিগার্ডদের সামনে। আহনাফ গম্ভীর গলায় বলে, লাশগুলোকে সুন্দর প্যাকেট করে সাজিয়ে ওদের প্রিয় মালিকের কাছে পাঠিয়ে দিতে ভুলবি না কিন্তু। এরপর আর কোনো শব্দ ছাড়া দুই ভাই পিছনে ফিরে হাঁটতে শুরু করে। দুই ভাই নীরবে গোডাউন থেকে বেরিয়ে পড়ে। রাতে শহরের রাস্তাগুলো একদম ফাঁকা। গাড়ি সোজা ঢুকে পড়ে শিকদার বাড়িতে। দরজা খুলেই তারা দুজন সোজা উঠে যায় উপরে। যার যার ঘরে ঢুকেই জামা কাপড় ছুঁড়ে ফেলে চলে যায় ফ্রেশ হতে। সারা শরীর রক্তে ভেজা, গায়ের গন্ধটা কেমন যেন লেগে আছে। আহনাফ ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে দেখে প্রায় রাত 12টা বেজে গেছে। তার গলায় সাদা তোয়ালেটা জড়ানো, চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। সে আয়নার দিকে তাকাতেই দেখে তার হাত সামান্য কেটে গেছে। তখনই তার মনে পড়ে আয়না এর কথা। রক্ত লেগে থাকা সেই হাতটা চোখের সামনে বারবার ভেসে ওঠে। সে একটু গম্ভীর হয়ে যায়। নিজেই নিজের মনে বলে, ওর হাতটা তো বেশ ভালোভাবে কাটা ছিল। এই মেয়ের এতটা রক্তে ভিজে গেল, তবু মুখে একবারও কষ্টের রেখা দেখা গেল না। আহনাফ চিন্তা করছে একবার কল দিবে। কল দিয়ে শুধু জিজ্ঞাসা করবে হাতের কি অবস্থা, কিন্তু আবার পরক্ষণেই না, কল দিবে না। সে তার হাতের ফোনটা রেখে দেয়। কিছুক্ষণ চুপচাপ বসে থাকে, তবু মনটা অস্থির হয়ে থাকে। শেষমেশ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ফোনটা আবার হাতে তুলে নেয়। জাস্ট ওয়ান্স শুনে নিব কেমন আছে, দ্যাটস অল। আর দ্বিধা না করে আয়রাত রহমান লেখা নামটার উপর টাচ করে দেয়। ফোন রিং হতে থাকে। রাতটা নীরব। চারপাশ ঘুমিয়ে পড়লেও আয়রাতের চোখে ঘুম নেই। তার হাতের ক্ষত এখনো জ্বলে, মাঝে মাঝে হালকা ব্যথায় টনটন করে ওঠে। রায়শা বাড়ি নেই, তাই সে আর নিজে থেকে কোনো ওষুধ খায়নি। সে ক্লান্ত দেহটা নিয়ে শুয়েছিল একটু প্রশান্তির আশায়। ঠিক তখনই তার মোবাইলটা বেজে ওঠে। বিরক্তি যেন আরও চেপে বসে। চোখ মেলে ফোনটা হাতে নেয় আয়রাত। রায়শা বাড়ি নেই, তাই সে আর নিজে থেকে ওষুধ খায়নি। সে ক্লান্ত দেহটা নিয়ে শুয়েছিল একটু প্রশান্তির আশায়। ঠিক তখনই তার মোবাইলটা বেজে ওঠে। বিরক্তি যেন আরও চেপে বসে। চোখ মেলে ফোনটা হাতে নেয় আয়রাত। ফোনটা হাতে নিতেই আয়রাতের মেজাজ একদম তিরিক্ষি হয়ে যায়। চোখ দুটো রীতিমতো লালচে হয়ে ওঠে বিরক্তিতে। এই এত রাতে কে আবার এমন হাজাইরা কল দিচ্ছে? স্ক্রিনের দিকে এক ঝলক তাকিয়ে দেখে আন্নোন নাম্বার। মনের ভেতর রাগে ঝড় বয়ে যাচ্ছে, তবুও নিজেকে সামলায়। গলা শক্ত করে ঠোঁট টেপে ধরে একটা দীর্ঘ নিঃশ্বাস টেনে ধীরে ফোনটা কানে তোলে। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে আহনাফের সেই চিরচেনা গম্ভীর অথচ বাঁকা কণ্ঠ ভেসে ওঠে। ইউ আর সো লেট। এত দেরি হয় একটা কল রিসিভ করতে, মিস আয়রাত? আয়রাত কণ্ঠ চিনে ফেলে। বিরক্তিতে তার ভ্রু কুঁচকে যায়। আয়রাত একরাশ বিরক্তি নিয়ে বলে, মিস্টার শিকদার, আমার মনে হয় না কোনো ভদ্র ঘরের ছেলে রাত 12টার সময় একটা মেয়েকে কল করে এসব বলার জন্য। আয়রাত আবার বলে, ভনিতা না করে সরাসরি বলেন কেন কল দিয়েছেন। আহনাফ হালকা এক হাসি দিয়ে ঠোঁটের কোণে বাঁকা ভঙ্গিতে বলে ওঠে, ইন্টেলিজেন্ট গার্ল, বলার আগেই সব বুঝে ফেললে, ইমপ্রেসিভ। একটু থেমে আবার বলে, তোমার হাত কেটে গিয়েছিল, তাই কি অবস্থা সেটা জানতে কল দিলাম।
ফোনের এপাশে আয়রাত ঠোঁট কামড়ে নিজের রাগটা চেপে ধরে। তার গলা এখনো ঠান্ডা, কিন্তু ভেতরটা জ্বলছে। মিস্টার শিকদার, আমি না মোমের গড়া, একটু আঁচেই গলে যাব। আমি বরং সেই আগুন, যে আগুনে হাত দিলে ত্বক নয় আত্মা পুড়ে ছাই হয়ে যাবে। আর আমার মতো মেয়েরা ঠিকই থাকে, রক্ত ঝরে, ব্যথা জাগে, কিন্তু ভাঙে না। বলেই টুস করে কল কেটে দেয় আয়রাত। আহনাব কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে, তার ঠোঁটে রাগ আর বিরক্তির ছায়া। একটা দীর্ঘ নিঃশ্বাস টেনে নিচু গলায় বলে, সোজা একটা কথা জিজ্ঞেস করলাম, কই ভালোভাবে উত্তর দেবে, তা না করে আগুন হয়ে জ্বলে উঠলে। এরপর গলার তোয়ালেটা খুলে টান দিয়ে ছুঁড়ে দেয় সোফার ওপর। একটা হাত চুলগুলো টেনে ধরে, তারপর বিড়বিড় করে বলে, আজ নয়, কিন্তু এই অপমানের প্রতিশোধ আমি নিব মিস আয়রাত। আহনাফ শিকদারের মুখের ওপর কল কেটে দেয়া, তাই না? তারপর বেডের দিকে এগিয়ে যায়। আস্তে করে লাইট নিভিয়ে চোখ বন্ধ করে শুয়ে পড়ে। আয়রাত তার ফোনটা হাতে নিয়ে পাওয়ার অফ বাটনে চাপ দেয়। স্ক্রিনে ভেসে ওঠে শাটিং ডাউন। এরপর ড্রয়ার খুলে এক গ্লাস পানি নেয়, তারপর ধীরে ধীরে নিয়ে নেয় 2টা ঘুমের ওষুধ, নিয়ে খেয়ে ফেলে। সব আলো নিভিয়ে ধীরে ধীরে শুয়ে পড়ে। আইমান ফ্রেশ হয়ে ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে একটা হালকা নিঃশ্বাস ফেলে। ঠিক তখনই তার ফোনটা টনটন করে ভাইব্রেট করতে থাকে। স্ক্রিনে ভেসে ওঠে হসপিটাল ইমার্জেন্সি। তার চোখ কুঁচকে যায়, একটার পর একটা মিসড কল। আলতো করে ফোনটা কানে লাগিয়ে কল ব্যাক করে। ওপাশ থেকে নার্সের উদ্বিগ্ন কণ্ঠ ভেসে আসে, স্যার, জরুরি অপারেশন, রোগীর কন্ডিশন একদম ক্রিটিক্যাল। স্যার, রোগীর অবস্থা খুব খারাপ দেখে কেউ রিস্ক নিতে চাচ্ছে না, আপনি যদি আসতেন। আইমান এই কথা শোনার পর মুহূর্তেই থেমে দাঁড়ায়। সে নার্সকে বলে, মিস সাদিয়া, ওটি প্রস্তুত করুন। পেশেন্টের কাগজপত্র রেডি রাখেন, আমি 15 মিনিটের মধ্যে আসছি। তার গলা নিচু কিন্তু স্থির। জি স্যার। আইমান দ্রুত নিজের গাড়িতে চেপে বসে। আইমান 15 মিনিটের আগে হসপিটালের সামনে পৌঁছে যায়। নার্সরা দৌড়ে গিয়ে আসে আর বলে, স্যার, পেশেন্ট 7 মিনিট আগে একবার শক করেছে, বিপি ড্রপ করেছিল, এখনো স্টেবল না। আইমান বলে, আর একটু সময় নষ্ট হবে না, ওটি রেডি করো, আমি এখনো ঢুকছি। সে তাড়াতাড়ি নিজের গ্লাভস পরে আর মুখে মাস্ক পরে সরাসরি ঢুকে পড়ে অপারেশন থিয়েটারে। সার্জারির আলো জ্বলে ওঠে, সকলের দম যেন থেমে আছে। কেবল যন্ত্রপাতির শব্দ আর আইমানের স্থির হাতের ছোঁয়ায় ছুটে চলা যুদ্ধে পেশেন্টের জীবন ধীরে ধীরে ফিরতে থাকে। তার ঠোঁট চেপে ধরা, চোখে ভয় নেই, শুধু দায়িত্ব আর লড়াই। স্কালপেল, সাকশন, ক্লাম্প। ঘড়ির কাঁটা থেমে যায় যেন, আর এক মুহূর্ত, এক নিঃশ্বাসের ব্যবধান। পালস স্টেবল, হার্টবিট ব্যাক। একজন নার্স ফিসফিসিয়ে বলে, হি ডেড ইট এগেন। সে ছাড়া এই অসম্ভব কাজ কেউ করতে পারতো না। আইমান চোখ বন্ধ করে এক গভীর নিঃশ্বাস নেয়, তারপর ওটি থেকে বের হয়ে নিজের কেবিনে যায়। অন্যদিকে নির্জন অন্ধকার এক ভাঙা বাড়ি, চারপাশে কাটার ঝোপ, ভাঙা দেয়াল আর ছেঁড়া টিনের ছাদে কর্কশ বাতাসের শব্দ। সেই বাড়িতে ধীরে ধীরে পা রাখে একটা মেয়ে, তার পেছনে ছায়ার মতো আরো 2জন ছেলে আর একজন মেয়ে। তাদের মধ্যে একজন সামনে আর একজন বাড়ির পিছন দিক দিয়ে ঠুকছে, আর মেয়েটি উঠে গেছে ছাদের এক কোনায়। ভাঙা সেই বাড়ির অন্ধকার কক্ষটার দিকে হালকা আলো দেখে চোখ শুরু করে সেদিকে এগিয়ে যায় মেয়েটি। তার হাতেই সাইলেন্সার লাগানো ছোট্ট একটা গান। পায়ের মুভমেন্ট এমন নিঃশব্দ যেন বাতাসও জানে না সে সেখানে। ভেতরে ঢুকতে তার চোখ আটকে যায় এক করুণ দৃশ্যে। একটা ছোট্ট ঘরে 20 জন মেয়ে, কাউকে শেকলে বেঁধে রাখা, কাউকে আবার গলা পর্যন্ত দড়ি দিয়ে পেঁচানো। তাদের মুখে স্পষ্ট আতঙ্ক, চোখে অশ্রু, কিন্তু কণ্ঠরুদ্ধ। কেউ কেউ কাঁদতে ভয় পাচ্ছে। ঘরের এক পাশে 2 জন গার্ড, একজন চেয়ারে বসে, অন্যজন দরজার পাশে দাঁড়িয়ে সিগারেট টানছে। মেয়েটির চোখে ঝলসে ওঠে আগুনের রং। সে ধীরে পেছন থেকে এগিয়ে আসে চেয়ারে বসা লোকটার দিকে। এক হাতে লোকটার মুখ চেপে ধরে অন্য হাতে ঠান্ডা মাথায় গুলি করে দেয়। চুপ, কোনো শব্দ না, শুধু নিঃশ্বাস থেমে যায়। দ্বিতীয় লোকটা কিছু বুঝে ওঠার আগে মেয়েটি তার গলা বরাবর ছুরি চালিয়ে দেয়। একটু চিৎকার করতে দেয় না, রক্তে চুপসে পড়ে সে। দুজনই নিঃশব্দে মাটিতে লুটিয়ে পড়ে। মেয়েটি দ্রুত এগিয়ে গিয়ে বাঁধা মেয়েগুলোর দড়ি কাটতে কাটতে বলে নিচু গলায়,